ত্রিপুরার বিখ্যাত চন্দ্রবংশীয় মাণিক্য রাজবংশের সন্তান ছিলেন শচীন দেব বর্মন। কুমিল্লার ৬০ বিঘা জমির উপর তৈরি বিরাট রাজপ্রাসাদের ঘেরাটোপে থেকে তিনি বেড়ে উঠেছিলেন সঙ্গীতের পরিবেশের মধ্যেই। বাবা নবদ্বীপ চন্দ্র ছিলেন একজন সঙ্গীত রসিক, বাজাতে পারতেন সেতার এবং বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র। ছোট্ট শচীনের সঙ্গীতের হাতেখড়ি বাবার কাছেই হয়েছিল। এরপর অবশ্য তিনি তালিম নিয়েছিলেন অনেকের কাছে, কিন্তু তাঁর জীবনের শেষ দিকে এসে তাঁর স্মৃতি কথায় শচীন কর্তা যে দুজন গুরুর কথা বিশেষভাবে বলেছিলেন তাঁরা ছিলেন রাজবাড়ির দুই পরিচারক, মাধব এবং আনোয়ার। মাধবের সুর করে রামায়ণ পাঠ এবং আনোয়ারের দোতারা বাজিয়ে ভাটিয়ালি গান তার ভীষণ প্রিয় ছিল। এস.ডি. বর্মনের ক্যারিয়ারের অন্যতম ইম্পর্টেন্ট মাইল ফলক হচ্ছে গাইড। দেবানন্দ ওয়াইদা জুটি, বিজয় আনন্দের ডিরেকশন আর কৈলাসমানের গল্প, এইসব কারণে ফিল্মটা নিশ্চয়ই মনে আছে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট অবশ্যই ফিল্মের গানগুলো। গাতা নাহি মেরা দিল। কিশোর কুমারের প্রতি এস.ডি. বর্মনের একটা অদ্ভুত স্নেহ ছিল, দুর্বলতা ছিল, এবং সেই জন্যই বোধ হয় সিনেমাটা তৈরি হয়ে যাওয়ার পরে এস.ডি. বর্মন বললেন যে না, আমি আরেকটি গান বানাতে চাই যেটি কিশোর কুমার গাইবে। সেইভাবেই ডিজাইন করা হয়েছিল গাতা রহে মেরা দিল। সবকিছু নিয়ে গাইডের গান আমাদের আজও মনে আছে, চিরকাল মনে থাকবে। তখন তার বয়স মাত্র 14। সেই সময় তিনি ছিলেন কুমিল্লা জেলা স্কুলের ছাত্র। একদিন বন্ধুরা মিলে দল বেঁধে ঘুরতে বেরিয়ে পড়েছিলেন। স্টেশনে একটা ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখে তাতে উঠে পড়েন তাঁরা। সবই ঠিকঠাক ছিল, কিন্তু সমস্যা হলো যখন টিটিই এসে টিকিট দেখতে চাইল। অনেক বুঝিয়েও কোনো কাজ হলো না। পরে স্টেশনেই তাদের তুলে দেওয়া হলো পুলিশের হাতে। সেদিন তাদের জায়গা হয়েছিল স্টেশনের হাজতে। সেখানে কারো ভাগ্যে না জুটেছিল খাওয়া, না জুটেছিল কোনো মশারি। মশাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আচমকাই একটা ভজন গাইতে শুরু করলেন শচীন দেব বর্মন। সেই গান শুনে ঘুম ভেঙে উঠে এসে স্টেশন মাস্টার তাকে জড়িয়ে ধরেছিলেন বুকে। তারপর সবাইকে সেখান থেকে নিয়ে গিয়ে তুলেছিলেন তাঁর বাড়িতে। সকলকে পেট পুড়ে খাইয়ে তিনি পরদিন তাদের সকলকে তুলে দিয়েছিলেন ফিরতি ট্রেনে। আর এইভাবেই রাজপরিবারের সন্তান এক রাত জেলে কাটিয়েছিলেন। শচীন কর্তার সাথে হেমন্ত মুখার্জির যে সম্পর্কটা, সেটা একটু অদ্ভুতভাবে সম্পর্কটা আর কি খারাপ হয়ে গেছে। ঘটনাটার সূত্রপাত হচ্ছে 1955 সালের শেষে বা 1956 সালের শুরুর দিকে, যখন গুরুদাত শুটিং করতে শচীন কর্তার যে সাউথ এন্ড পার্কের ঘরটা, উনি ওখানে গ্রাউন্ড ফ্লোরে ছিলেন। মাঝে মধ্যে সেই সময় শচীন কর্তা এনটিতে যেতেন, সেখানে সাহেব বিবি গোলামের শুটিং হচ্ছিল বাংলাটা। শচীন কর্তা supposedly used to observe the shoot and then they take notes, and later he had discussed with Gurudat redoing the film in Hindi. So it was almost decided যে গুরুদাত সাহেব বিবি গোলাম করবেন আর ওটার সুরকার হবেন শচীন কর্তা। 61 সালের জানুয়ারি মাসে সাহেব বিবি গোলামের শুটিং শুরু হয় বম্বেতে। দুর্ভাগ্যবশত ঠিক সেই সময় নাগাদই শচীন কর্তার একটা হার্ট এলিমেন্ট হয়, and he was completely bedridden for a few months. গানের রেকর্ডিং আর হয়ে ওঠেনি। সেখান থেকে সারতে না সারতেই শচীন কর্তা একটা পেলেন, ডাক মস্কো যেতে হবে। এর দুঃখের কথা হচ্ছে, যখন শচীন কর্তা মস্কো থেকে ফিরলেন, উনি ফিরে এসে শুনলেন যে সাহেব বিবি গোলাম হচ্ছে, কিন্তু সুরকার আর শচীন দেব বর্মন নেই, সুরকার হয়ে গেছে হেমন্ত মুখার্জি। সেই যে একটা ওদের মধ্যে, ওদের সম্পর্কে যে সেই যে কিল ধরে, সেটা আর কোনোদিন জোড়া লাগেনি। কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ থেকে বিএ পাশ করে 1924-এ শচীন দেব এলেন কলকাতায়। উদ্দেশ্য ছিল পড়াশোনা, কিন্তু আসল উৎসাহ তো ছিল মাছ ধরা, খেলাধুলা আর গান বাজনায়। কৃষ্ণচন্দ্র দের কাছে শুরু করেছিলেন গানের তালিম। একসময় তাঁর নির্দেশেই বন্ধ করতে বাধ্য হয়েছিলেন YMCA-তে টেনিস খেলা। তারপর একদিন সুযোগ পেয়ে যান বেতারে গান গাওয়ার। বিনিময় পেয়েছিলেন 10 টাকা পারিশ্রমিক, আর সেই শুরু। 1934 সালে অল ইন্ডিয়ান মিউজিক কনফারেন্সে তাঁর গান মুগ্ধ করেছিল ওস্তাদ করিম খাঁকে।
পরের বছরই বেঙ্গল মিউজিক কনফারেন্সে সকলের নজর কেড়েছিলেন ঠুমরিকে। এখন ভাবলে অবাক লাগে যে HMV কোম্পানি একসময় তার গান রেকর্ড করতে অস্বীকার করেছিল তার গলার জন্য। এরপর অবশ্য হিন্দুস্তান রেকর্ডস থেকে তিনি প্রচুর বাংলা গান রেকর্ড করেছিলেন, যার গীতিকার ছিলেন কাজী নজরুল ইসলাম, হেমেন্দ্র কুমার রায়, জসিম উদ্দিন, প্রেমেন্দ্র মিত্র, মোহিনী চৌধুরী, গৌরীপ্রসন্ন মজুমদার এবং তাঁর স্ত্রী মীরা দেব বর্মন। আজ ফির জিনে কি তামান্না হ্যায়, এই গানটি তার মেলোডির জন্য এমন মনে থাকবে, তেমন মনে থাকবে তার দৃশ্যায়নের জন্য, যেটি করা হয়েছিল চিতোরগড়, যেখানে রানী পদ্মাবতীকে প্রথমবার আয়নার মারফত দেখেছিলেন আলাউদ্দিন খিলজি। সেই ঘরেই গানটির দৃশ্যায়ন হয়েছিল। ইতিহাস আর বর্তমান আর কাহিনী সব মিলেমিশে একাকার হয়ে গেছিল। গান পাগল এই মানুষটা ছিলেন অসম্ভব খেলা পাগল। ইস্ট বেঙ্গলের অন্ধভক্ত শচীন কর্তার সঙ্গে আদ্যপান্ত মোহনবাগানী মান্নাদের খেলা নিয়ে খুনসুটি ছিল বহু গসিপ ম্যাগাজিনের আলোচ্য বিষয়। এমনকি কাজ পাগল এই মানুষটা রেকর্ডিং রিহার্সাল ক্যান্সেল করেও ছুটে যেতেন খেলার মাঠে। ইস্ট বেঙ্গলের জেতার খুশিতে একবার কিনতে চেয়েছিলেন একটা গোটা ট্রাম। 1975-এর IFA শিল্ডের ফাইনালের দিন ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। তখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শচীন কর্তা। সেদিন 5 গোলে ইস্ট বেঙ্গল ফাইনাল ম্যাচ জিতেছিল। সেই খবর যখন তার কানে কানে জানানো হয়, তিনি শেষবারের মতো চোখ মেলে তাকিয়েছিলেন। আর তারপরেই সব শেষ। न तुम हमें जानो न हम तुम्हें जाने, मगर लगता है कुछ ऐसा मेरा हमदम मिल गया।